আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি প্লে করেছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। অবশ্যই আজকের এই নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এবং এই পুরো ট্রেনিংটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখেন, শুনেন এবং বুঝেন, আমি বিশ্বাস করি আপনারা যারা মার্কেটিং লেভেলে কাজ করছেন, যাদের সবসময় মন আসলে আপ ডাউন করে থাকে, কোনো কাজে গিয়ে আসলে সফলতার জন্য নিজেকে ধরে রাখতে পারছেন না, আমি বিশ্বাস করি এই পুরো ট্রেনিংটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার লাইফের যেই সমস্যাগুলো হচ্ছে আশা করি সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে স্লাইডগুলো দিয়ে তৈরি করেছি এবং এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে চাই, তবে শুরু করার আগে একবারে বলে নিতে চাই, সেটি হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে অনায়াসে চলে আসে। তো আসুন আমি কথা না বলে শুরু করি আমার আজকের ট্রেনিংটি। দেখতে পাচ্ছেন আমি আমার আজকের ট্রেনিংয়ের নাম দিয়েছি বি পজিটিভ। এই বি পজিটিভ মানে আবার রক্ত পজিটিভ এটা কেউ মনে করেন না। আমি যে নামটি করতে চেয়েছি সেটা হচ্ছে বি পজিটিভ, অর্থাৎ বি পজিটিভ, অর্থাৎ পজিটিভের সাথে থাকা। এবং এই পজিটিভের সাথে থাকার জন্যই আমি এই ট্রেনিংটি তৈরি করেছি এবং আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম হচ্ছে ইমরান হোসেন আকাশ, যদি আমি আরজ আকাশ নামে পরিচিত আছি টুকটাক, এবং আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ইমরান হোসেন আকাশ। আপনি অনায়াসে আমাকে নক দিয়ে আপনি আপনার প্রবলেমগুলো যদি বলেন এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে সেই শেয়ারগুলো করার চেষ্টা করব এবং অথবা আপনি আমাকে মেইল করতে পারেন। যদিও আমি মার্কেটিংয়ে কাজ করছি প্রায় অনেক দিন, অর্থাৎ 15 বছরের একটা অভিজ্ঞতা আছে এবং সেই আলোকেই কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি। তো আসুন আমি যেহেতু আজকের কথাটা বলতে চাচ্ছি সেই কথাগুলো শুরু করি। যদি যারা আজকের ট্রেনিংটি শুরু করেছেন, অর্থাৎ ট্রেনিংটি করবেন বলে বসেছেন, যাদের মন মানসিকতা এই রকমের একদম শুকিয়ে গিয়েছে মনে করছেন, তো আমি বিশ্বাস করি আজকের এই ট্রেনিংটি যখন আপনি শুরু করেছেন তখন হয়তো এই রকমের থাকবেন, বাট পুরো ট্রেনিংটা যদি না টেনে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান তাহলে আমি বিশ্বাস করি পুরো ট্রেনিং শেষে আপনার মনের হেলথের অবস্থা ঠিক এই রকমের হবে। অর্থাৎ আপনি ছিলেন কেমন সেটা দেখার বিষয় না, তবে এই ভিডিওটি দেখার পরে আপনার মনের অবস্থা এরকমের হবে ইনশাল্লাহ, এইটুকু আমি বিশ্বাস করি। তো যেহেতু আমি বিশ্বাস করি সেহেতু আপনারাও বিশ্বাস করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে এবং কখনই আপনি টানবেন না, কিন্তু টানতে গেলে কোনো না কোথাও আপনি মিস করে ফেলবেন, আবার সেই মিসটাই কিন্তু আপনি পস্তাতে পারেন। তো অতএব ভালো করে বোঝার জন্য বা ভালো কিছু জানার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা উচিত। আসেন আমরা যারা জব করি বা কোথাও কাজ করে থাকি, সাধারণত আমাদের যেইভাবে হয় দিনটা শুরু, সেটা হচ্ছে আমাদের স্যাটারডে দিনটা এরকম চাঙাভাবেই কিন্তু আমরা শুরু করি। বা কোনো অফিসে যদি জব করি বা টার্গেট নিয়ে যদি কাজ করি, দেখবেন আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি তাদের অবস্থা কিন্তু এমনই হয়। আমরা প্রথম দিন কিন্তু আসলে টার্গেটটাকে টার্গেট মনে করি না, মনে করি এটা কোনো ব্যাপার না, আমি পারবো, আমাকে দিয়ে হবে, এবং এরকম চাঙাভাবেই কিন্তু আমরা আসলে দিনটা শুরু করি। কিন্তু যখন এই স্যাটারডেটা অর্থাৎ শনিবারটা শেষে যখন রবিবার আসে তখন কিন্তু আমাদের চাঙা ভাবটা আরও বেড়ে যায়, না ইয়েস আমাকে দিয়ে হবে, কারণ হয়তো আমি মার্কেট ঘুরেছি, কেউ হয়তো আমাকে পজিটিভ বলেছে তখন, বা আমি যার টিমে আছি সে হয়তো আমাকে পজিটিভ কথা বলেছে, তখন কিন্তু আমি বলছি ইয়েস আমাকে দ্বারা হবে, আমি পারবো। কিন্তু যখন আমি এই ইয়েস ছিলাম, কিন্তু যখন আমি রাত্রিবেলা অর্থাৎ রবিবার রাত্রিবেলা যখন চিন্তা করছি যে আমাকে তো এবার পুরো প্র্যাকটিক্যাল মাঠে নামতে হবে, আসলেও কি আমি পারবো, এই তখন কিন্তু আমার একটা কনফিডেন্স চলে যায়, আসলেও কি আমি পারবো, এই আসলেও কি পারবো যখন এই ভিতরটা ভাব চলে আসে তখন কিন্তু আমার অবস্থা এরকম হয়ে যায়। এবং আমি যখন সোমবার দিন আসলে ফিল্ডে নামি কাজ করার জন্য, তখন কিন্তু আসলে ফিল্ডের যারা আছেন তাদেরকে দেখে কিন্তু আমাদের মন মানসিকতা এইরকমের হয়ে যায়। অর্থাৎ আমরা তখন টেনশনে পড়ে যাই, আসলে কোথায় আসলাম, কতটুকু শিখে আসলাম, কেন আসলাম না, আমি কেন এই পেশাটা আসলাম, কেন আমি এই পেশাটা বেছে নিলাম, এইরকম কিন্তু নানান টেনশন আসলে আমাদের মধ্যে চলে আসে। এবং দেখা যায় মঙ্গলবারে গিয়ে আমাদের অবস্থা এমন আসে, হয়তো কান্না কমে কিন্তু আবেগটা কমে না। তারপর দেখা যায় হয়তো বুধবারে গিয়ে আমি একদম কান্নাও কমিয়ে দিয়েছি, কিন্তু আবেগ কিন্তু আর কমাতে পারছি না, বা আমি আমার বিবেকটাকে ধরে রাখতে পারছি না। দেখা যায় বৃহস্পতিবারে গিয়ে টেনশনে পড়ে যে আসলে আমি যে পেশাটাকে বেছে নিয়েছিলাম এই পেশাটাকে আমার জন্য, আদৌ কি আমি এটা করে সফলতা অর্জন করতে পারবো, আমি কি আসলে এটা দিয়ে আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো, এইরকম নানান টেনশনে কিন্তু আমরা পড়ে যাই। এবং যখন এটা আবার শুক্রবার চলে আসে তখন আমরা চিন্তা করি যে না, একটা সপ্তাহ তো অনেক কাজ করেছি, আমরা এখন আজকের দিনটা ঘুমাই, তারপর আবার আরেকদিন কী করবো, কাজ করব। তো এইভাবে করতে গিয়ে কিন্তু আমার একটা সপ্তাহ নষ্ট হয়ে গেল। আমরা আবার কী করি, পরের দিন শনিবার দিন আমরা কিন্তু আবার ওই একই চাঙাভাবে বের হই এবং রবিবার দিন কিন্তু আমরা আবার বলি ইয়েস আমরা পারবো। কিন্তু এভাবে কিন্তু আমাদের প্রতিদিন আমাদের চেহারা আপ ডাউন করছে, প্রতিদিন কিন্তু আমরা আমাদের মোটিভেশনটাকে আপ ডাউন করছি। কিন্তু এই যে মোটিভেশনটাকে আপ ডাউন করছি, আমরা কি আসলে আমাদের কাজের ক্ষেত্রে কোনো উন্নতি করতে পারছি?
না। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই, যাদের এরকম মন মানসিকতা আপ ডাউন করে তাদের একটা নিয়ত রাখতে হবে, সেটা হচ্ছে এই, আমার মনটাকে কখন আপ ডাউন করতে দেবো না, অল টাইম এই সানডে যেভাবে আছে ইয়েস আমি পারবো, আমাকে দিয়ে হয়, আমার দ্বারা সম্ভব, এই মুডটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই কিন্তু আসলে আমাদের সফলতা আমাদের কাছে ধরা দিবে অনায়াসে। কখনোই মনটাকে ভেঙে ফেলানো যাবে না, কখনোই কারো কথায় পিছপা দেওয়া যাবে না, কখনোই নিজেকে ছোট ভাবা যাবে না, অল টাইম পজিটিভ মুডে আমাদেরকে থাকতে হবে, তাহলেই আমাদের সফলতা কিন্তু আমাদের সামনে এসে ধরা দেবে ইনশাআল্লাহ। তো আসেন আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই পুরো আলোচনা, সেটি হচ্ছে এই, গতকাল হচ্ছে ইতিহাস, আগামীকাল হচ্ছে রহস্য, আর আজকের দিনটি হচ্ছে উপহার। তো গতকাল যা চলে গিয়েছে সেটা নিয়ে হা হুতাশ করে কোনো লাভ নাই, আগামীকাল কী হবে সেটা নিয়েও আপনার টেনশন করে কোনো লাভ নেই, বরঞ্চ আমরা আজকে যে দিনটা পেয়েছি এই দিনটাকে কাজে লাগাতে হবে। যদি আমরা আজকের দিনটাকে কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে আরও সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত করতে পারবো। কারণ একটি কথা আছে, এভরি নিউ ডে ইজ অ্যানাদার চান্স টু চেঞ্জ ইউর লাইফ, অর্থাৎ প্রত্যেক দিন একটা করে সুযোগ আসে আমাদের জীবনটাকে পরিবর্তন করার। আমরা অনেকে এটাকে বুঝে কাজে লাগাই, আবার অনেকে এটাকে বুঝি না বিধে আমরা কী করতে পারি না, কাজে লাগাতে পারি না। এখন আসেন, যেহেতু আমাদের এই জীবনটাকে আমরা কাজে লাগাতে চাই, কাজ করতে না আমি, কিন্তু কাজ করতে নামার পরে সবগুলো কাজ আমাদের কাছে কী মনে হয়, অনেক কঠিন মনে হয়। কেমন কঠিন? এই যে আমি এখন একটি চ্যাপ্টার দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডে দেখতে পাচ্ছেন একটা জায়গায় নাম্বার আছে 16, তারপর হচ্ছে 6, 68, 88, গাড়ির নিচে নাম্বারটি নেই, দেখা যাচ্ছে না, এবং এরপরে দেখা যাচ্ছে 98। এখন এই প্রশ্নটি হংকংয়ের একটি স্কুলে এসেছিল 6 বছরের বাচ্চাদের জন্য, অর্থাৎ এই 6 বছরের বাচ্চারা এই অঙ্কটা করে দিয়েছিল, এবং এটা যারা পেরেছিল তারাই কিন্তু স্কুলে ভর্তি হতে পেরেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা ট্রেনিংটি করছেন বা দেখছেন, আপনাদের বয়স কি এরকম 6 বছর? না, কিন্তু অনেকেই কিন্তু আপনারা টেনশনে পড়ে গিয়েছেন যে আসলেও আমরা এই অঙ্কটা পারবো কি না। আসলে এত কঠিন কোনো অঙ্ক না, যদি আপনি জাস্ট এটার একটু আপনার মন মানসিকতা একটু চেঞ্জ করেন, আপনি যদি একটু অন্যভাবে দেখেন বা ঘুরিয়ে দেখেন, তাহলে দেখবেন, দেখেন এখানে নাম্বারটি হবে মূলত 86, গাড়ির নিচে 87, 88, 89, 90, 91, অর্থাৎ যেটাকে নিয়ে আমরা হিমশিম খাচ্ছিলাম, আমরা পারবো কি পারবো না নিয়ে টেনশন করছিলাম, সেই অঙ্কটাই কিন্তু একদম ইজিভাবে বা একদম সহজভাবে আমাদের কাছে ধরা দিল। সেটা হচ্ছে শুধুমাত্র একটু দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেখেছিলাম তাই। আর এই জন্যই কিন্তু বলা হয়, দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটা বদলে যাবে। ঠিক এভাবেই আমাদের কাছে যখন যে কাজগুলো আসবে সেই কাজগুলোকে কঠিনভাবে না দেখে এই কাজটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে যে কোনভাবে করলে আসলে কাজটা খুব সহজে করা যায়। কখনোই কোনো কাজকে দেখেই কঠিন ভেবে বলা যাবে না যে আমার দ্বারা হবে না বা আমি পারবো না, বরঞ্চ আমাদেরকে যেটা করতে হবে সেটা এই, কাজটাকে ধরে রাখতে হবে এবং কাজটাকে করার জন্য যে আঙ্গিকে করলে কাজটা সহজ হয় সেই দিকটায় মনোনিবেশ করতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের সফলতার পথে খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। আসলে আমি যে বিষয়টায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা আসলে এখানে যারা আছি প্রত্যেকেই কিন্তু খুব ব্যস্ত, আমরা সবাই এত ব্যস্ত যা কল্পনার বাইরে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই ব্যস্ত, কিন্তু কেন ব্যস্ত? কারণ আমরা আমাদের লাইফে 3টা জিনিস চাই, সেটি হচ্ছে সুখ, সমৃদ্ধি এবং সফলতা। যেহেতু আমাদের লাইফে আমরা সুখ, সমৃদ্ধি এবং সফলতা চাই, এটার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই ব্যস্ত আছি। এখন প্রশ্ন হচ্ছে, এই সুখ, সমৃদ্ধি এবং সফলতা পাওয়ার জন্য কী কী করতে হবে? আসলে আমরা যদি আমাদের লাইফে সুখ, সমৃদ্ধি এবং সফলতা চাই, তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে তার প্রথম কাজ হচ্ছে জীবন ধারণের নিশ্চয়তা বের করতে হবে, এবং দ্বিতীয়টা করতে হবে সেটা হচ্ছে এই জীবনযাত্রার মান উন্নয়ন বা সমৃদ্ধি অর্জন করতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের লাইফে সুখ, সমৃদ্ধি এবং সফলতা চাই, তাহলে আমাদের জীবন ধারণের নিশ্চয়তা সেটা পাওয়া লাগবে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, জীবন ধারণের নিশ্চয়তার জন্য আমাদের কী লাগবে? আসলে আমাদের জীবন ধারণের নিশ্চয়তার জন্য আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা লাগবে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন। এই যে 6টি জায়গা আছে, 6টি জায়গায় পরিপূর্ণ নিশ্চয়তা আমাদের লাগবে। যখন আমরা পরিপূর্ণ নিশ্চয়তা আনতে পারবো, তখনই কিন্তু আমাদের জীবন ধারণের নিশ্চয়তা চলে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা ট্রেনিংটি করছেন, আদৌ কি আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পেরেছি? আদৌ যদি মৌলিক চাহিদা পূরণ করতে না পারি, তাহলে তো আমাদের জীবন ধারণের নিশ্চয়তা আমাদের কাছে এখনও এসে ধরা দেয়নি। আর যেখানে আমাদের জীবন ধারণের নিশ্চয়তাই আসেনি, সেখানে আমরা জীবনযাত্রার মান উন্নয়ন কখন করব? এখন দেখেন, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কী দরকার? জীবনযাত্রার মান উন্নয়নের জন্য হয়তো বেটার এডুকেশন দরকার, আপনার ইনকাম দরকার বাড়ানো, আপনার ব্যাংক ব্যালেন্স থাকা দরকার, আপনি হয়তো হজ করতে যেতে চাচ্ছেন, আপনি হয়তো ভ্যাকেশনে যেতে চাচ্ছেন, আপনি হয়তো আপনার বাসার জন্য জুয়েলারি কিনতে চাচ্ছেন, হ্যাঁ আপনি কী চাচ্ছেন? আপনি হয়তো বা আপনারা বাড়ি করতে চাচ্ছেন, আপনি বিয়ে করতে
করতে চাচ্ছেন, আপনার সন্তান আসবে সেটাকে মানুষ করতে চাচ্ছেন, আপনি হয়তো একটা গাড়ি কিনতে চাচ্ছেন। এই যে স্বপ্নগুলো আপনার মধ্যে আছে, এই স্বপ্নগুলো যেই দিন আপনি পূরণ করতে পারবেন বা ফুলফিল করতে পারবেন বা স্বপ্নের পথে যখন আপনি এগিয়ে যেতে পারবেন, তখনই কিন্তু আপনার জীবনযাত্রার মান উন্নয়ন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা আমাদের মৌলিক চাহিদাই পূরণ করতে পারছি না, সেখানে আমরা কখন বা কিভাবে আসলে আমাদের জীবনের মান উন্নয়ন করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে জবটি করছেন সেই জবের পাশাপাশি আপনাকে যদি জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয়, তাহলে এক্সট্রা একটা ইনকাম করা লাগবে বা পার্ট টাইম কাজ করা লাগবে। যদি আপনার জীবনযাত্রার মান উন্নয়ন করতে চান, তাহলে একটু অতিরিক্ত পরিশ্রম আপনাকে করা লাগবে। আপনি যদি জীবনযাত্রার মান উন্নয়ন করতে চান, শুধু একটা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, যে কোনো কাজের পাশাপাশি আরও একটা পার্ট টাইম কাজ আপনাকে বেছে নিতে হবে। যদি এতটুকু আমরা করতে পারি, তাহলে এই যে আমরা ব্যস্ত, এই যে সকাল থেকে আমরা রাত্র অবধি কাজ করছি, এই যে আমরা ছুটছি, এই ছোটাটা তখনই সফলতা অর্জন হবে যখন আমাদের লাইফটাই সুখ, সমৃদ্ধি এবং সফলতা আমাদের কাছে এসে ধরা দেবে। আর এটার জন্যই জীবনযাত্রার মান উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি আমাদের যে মৌলিক চাহিদা আছে সেগুলোর উন্নয়ন করা লাগবে। কিন্তু আমরা কিন্তু পারছি না, আর পারছি না বিধায় কিন্তু আমরা মাঝে মাঝে একটা গান করি যে, টাকা তুমি কার পকেটে ঘোরো, তার পকেট কি আমার চেয়েও বড়। আসলে পকেট দেখে কিন্তু টাকা কখনো কারো পকেটে আসে না। মূলত টাকা যেভাবে আমাদের পকেটে আসে, সেটা হচ্ছে আমাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু টাকা আমাদের পকেটে আসে। এখন পরিশ্রমের মাত্রা যদি আপনি বাড়াতে পারেন, টাকা আপনার পকেটে আসবে। আর পরিশ্রমের মাত্রা যদি আপনি বাড়াতে না পারেন, তাহলে টাকা কখনোই আপনার পকেটে আসবে না। অর্থাৎ পরিশ্রম অনুযায়ী আপনার টাকা কিন্তু আসবে, পকেট অনুযায়ী না। পৃথিবীতে দেখেন, সবাই যদি বেইমানিও করে, কিন্তু কখনোই আপনার পরিশ্রম আপনার সাথে বেইমানি করবে না। তাহলে অবশ্যই কী করা দরকার? যদি আমরা সুখ, সমৃদ্ধি এবং শান্তি চাই, তাহলে আমাদের এই লাইফটায় যে পরিবর্তন আনা দরকার, সেটার জন্য প্রথমত হচ্ছে পরিশ্রমের মাত্রাটায় পরিবর্তন আনা দরকার। যদি এতটুকু করতে পারি, তাহলেই কিন্তু আসলে টাকাটাকেও আমরা ধরতে পারবো এবং জীবনযাত্রার মান উন্নয়নটাও করতে পারবো। আসেন, আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করেন, এই আশরাফুল মাখলুকাত যদি সৃষ্টির সেরা জীব হয়েই থাকে, তাহলে সৃষ্টির সেরা জীব কেন আজকে এই অবস্থায় থাকবে? সৃষ্টির সেরা জীবের অবস্থান তো অল টাইম এই রকমের থাকা উচিত, অবশ্যই জীবনযাত্রার মান উন্নয়ন থাকা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছু লোক এই সমাজে চায় আর কিছু লোক এই সমাজে দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা ট্রেনিংটি করছেন, আপনারা কি চাইবেন না দিবেন? অবশ্যই দেয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। যেহেতু দেয়ার মন মানসিকতা তৈরি করতে হবে, কারণ আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আর যেহেতু আমি সৃষ্টির সেরা, সেহেতু আমাকে সেরা কাজগুলোই করা লাগবে। আমি কখনো হাত পাতবো না, বরং হচ্ছে আমি আমার জায়গা থেকে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু এখন দিয়ে যাব। দেখেন, আমরা যদি পৃথিবীর সৃষ্টির সেরা হয়ে থাকি, আশরাফুল মাখলুকাত হয়ে থাকি, তার মানে আমরা হচ্ছে আমাদের উপরওয়ালার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার প্রতিনিধি বা তার খলিফা। তাহলে আমি যদি একটু মনে করি যে পৃথিবীতে বা যদি বাংলাদেশের কথা ধরি, দেখেন অনেক ব্র্যান্ড আছে, যেই ব্র্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা হয়। এখন যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা হয়, দেখবেন তার পিছনে কখনো গাড়ি দেওয়া হয়, কখনো ফ্ল্যাট দেওয়া হয়, কখনো অডেল টাকা দেওয়া হয়, তার একটা সিকিউরিটি দেওয়া হয়, তার লাইফ স্টাইলটা পরিবর্তন হয়ে যায়। তাহলে একটা ব্র্যান্ডের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাদের যদি লাইফে পরিবর্তন আসে, তাহলে আমরা হচ্ছে এই পৃথিবীর যিনি মালিক, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, উপরওয়ালা, আমরা তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাহলে আমাদের কেন লাইফ স্টাইল পরিবর্তন হবে না? আসলে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হয় না, কারণ একটাই, সেটা হচ্ছে আমরা আসলে বুঝতেই পারিনি যে আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আমাদের লাইফে সব কিছু আছে, আমাদের লাইফের পরিবর্তন হওয়া সম্ভব। এটা আমরা অনেকে আজও বুঝতে পারিনি, বিদায়ী কিন্তু আমাদের এখনও কি হয়নি, পরিবর্তন হয়নি। আমি একটি গল্প বলছি। এক লোক চিন্তা করলো যে সে আমেরিকায় যাবে এবং আমেরিকায় গেলে তার ভাগ্যের পরিবর্তন হবে, সে এটা বিশ্বাস করলো। আর এটা চিন্তা করে সে কী করলো, তার জমি জমা বিক্রি করে সে আমেরিকা যাওয়ার একটা টিকিট কাটলো। এবং টিকিটটা কাটার পরে সে চিন্তা হলো, আমি যেহেতু জাহাজে যাব, তাহলে জাহাজে খাবো কি, যেহেতু আমাকে 3 মাস লাগবে জাহাজে যাওয়া। তখন সে কী করলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কারো কাছ থেকে চিড়া, কারো কাছ থেকে চিনি, কারো কাছ থেকে মুড়ি, কারো কাছ থেকে গুড়, এভাবে প্রায় 3 মাস খাওয়া যাবে এই পরিমাণ সে কিছু খাবার নিয়ে জাহাজে উঠলো। তো মজার বিষয় হচ্ছে, যখন জাহাজে উঠলো, জাহাজটা যখন ছেড়ে দিল, তখন কিছু লোক খাচ্ছে কোরমা, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, রেজালা, পায়েস, পিঠা, পুলি, নানান ধরনের ভালো খাবার খাচ্ছে। আর ওই লোক কী করছে, ওই লোক বসে বসে চিড়া খাচ্ছে, কখনো মুড়ি খাচ্ছে, কখনো গুড় খাচ্ছে, কখনো চিনি খাচ্ছে, কখনো আটা রুটি খাচ্ছে, কারণ হচ্ছে সেগুলো নিয়ে আসছে। তো এভাবে খেতে খেতে একটা সময় পরে এই লোকের ধরেন 2 মাস পরে তার খাবারটা শেষ হয়ে গেল। এখন যখন তার খাবার শেষ হয়ে গেল, তখন সে টেনশনে বলল, আচ্ছা আমি তো আমেরিকা যাওয়ার জন্য এই জাহাজে উঠেছি, তাহলে আমি এখন বাকি পথ খাবো কি?
তো তখন চিন্তা হলো আচ্ছা জাহাজে তো কিছু লোক খাচ্ছে, তারা খাওয়ার পরে খাবারগুলো পড়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে, তাহলে আমি কি ক্যাপ্টেনকে যদি বলি যে ক্যাপ্টেন ওই খাবারগুলো না ফেলে দিয়ে তুমি যদি আমাকে খেতে যাও তাহলে তো আমি খেয়ে বাঁচতে পারি এবং আমি আমেরিকায় গিয়ে আমার লাইফটা পরিবর্তন করতে পারি। তো সে এই চিন্তা করে ক্যাপ্টেনকে গিয়ে বলল, মিস্টার ক্যাপ্টেন, আমি তোমার জাহাজের একজন যাত্রী, আমি আমেরিকা যাচ্ছি আমার ভাগ্যটা পরিবর্তন করার জন্য এবং আমি জানি আমি যদি আমেরিকায় যাই তাহলে আমার ভাগ্যের পরিবর্তন হবে। তো আমি যে খাবার নিয়ে জাহাজে উঠেছিলাম সেই খাবারগুলো শেষ হয়ে গেছে, এখন আপনি যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন যার বিনিময়ে আমি খাবারগুলো পেতে পারি এবং আমি আমার জীবনটাকে নির্বাহ করে বেঁচে থাকতে পারি এবং আমি আমেরিকায় গিয়ে আমার লাইফটাকে সেটেল করতে পারি। তখন জাহাজের ক্যাপ্টেন বলল, আচ্ছা তুমি কি জাহাজের টিকিট কেটে উঠোনি? লোকটি বলল, হ্যাঁ আমি তো টিকিট কেটেই তোমার জাহাজে উঠেছি, টিকিট ছাড়া তো আমি জাহাজে উঠতে পারতাম না। তখন ক্যাপ্টেন বলল, মিস্টার তুমি কি তোমার টিকিটটা উল্টিয়ে পড়নি? ওখানে লেখা ছিল যে যেই প্যাসেঞ্জার বা যারা আমেরিকা যাওয়ার জন্য জাহাজের টিকিট কেটে উঠেছেন তাদেরকে ঘাট থেকে একদম আমেরিকার ঘাট পর্যন্ত পৌঁছানোর সব দায়িত্ব খাবার হচ্ছে এই জাহাজ মালিকের। তাহলে জাহাজ মালিক তো তোমার জন্য খাবার রেখেছিল, তুমি খাওনি কেন? তুমি কেন চিড়ে এনেছো, কেন মুড়ি এনেছো? তখন লোকটি উত্তর দিয়েছিল, আসলে আমি টিকিটের পিছনে যে লেখা আছে সেই লেখাগুলো কখনো পড়ে দেখিনি, আর এটার জন্য আমি আসলে বুঝতে পারিনি যে আমার জন্য খাবারটা বরাদ্দ ছিল। দেখেন লাইফস্টাইল পরিবর্তন করার জন্য সে আমেরিকা যাবে, কিন্তু টিকিটের গায়ে লেখা ছিল কি সেটা সে যদি পরিবর্তন পরে যদি না জানতে পারে, তাহলে আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, এই পৃথিবীতে যদি আমাদেরকে পাঠানো হয়েছে লাইফস্টাইল পরিবর্তন করার জন্য, স্বপ্নগুলো পরিবর্তন করার জন্য উপরওয়ালার খলিফা হিসাবে বা প্রতিনিধি হিসাবে, তাহলে আমাদের এই টিকিটে কি আমাদের জন্য গাড়ি, আমাদের জন্য বাড়ি, আমাদের জন্য নারী, আমাদের জন্য টাকা সম্পদ, আমাদের জন্য সম্মান, এগুলো কি লেখা নাই? 100% আমাদের ওই টিকিটও লেখা ছিল। আমরাও ঠিক ওই ব্যক্তির মতো আসলে আমাদের টিকিটটা উল্টিয়ে বা পড়ে দেখিনি যে কেন আমাকে উপরওয়ালা এই পৃথিবীতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাঠিয়েছেন, কেন আমাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, কেনই বা আমাকে এই পৃথিবীতে আনা হয়েছে। আসলে আমরা সেটা বুঝতে পারিনি বা জানতে পারিনি বিধায় কিন্তু আমরা আমাদের এই লাইফের গন্তব্যটাকে খুঁজে বের করতে পারিনি। আমরা যেটা পারি সেটা হচ্ছে আমরা যখন 18 বছর বা 20 বছর হয়ে যায় তখন আমরা লাইফটার আমাদের এই টিকিটটা উল্টিয়ে দেখি কখন বিয়ে করা যায়, আর যার কারণে দেখবেন এশিয়ার ভিতরে সবার আগে আমরা বিয়ে করি। বাট উন্নত কান্ট্রিগুলোতে তারা টিকিট উল্টিয়ে দেখে আমার গাড়িটা কখন, আমার বাড়িটা কখন, আমার ইস্টাবলিশটা কখন, এরপরে তারা নারীতে যায়, আর আমরা ইস্টাবলিশড হওয়ার আগেই বিয়ের দিকে চলে যাই। এটাই হচ্ছে আমাদের ভুল ধারণা। আমরা আসলে আমাদের লাইফটাকে বা আমাদের ক্যারিয়ারটাকে আসলে গড়তে পারি না, বা আমাদের যে লাইফটাকে নিয়ে অনেক দূর যাওয়া যায় সেটা আসলে আমরা কখনোই দেখি না বিদায়ী কিন্তু আমরা আসলে পারি না। আর এই জন্যই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই কাজ শুরু করা কঠিন, শেষ করা সহজ। কারণ 1000 মাইলের পথ চলা এক পা ফেলেই শুরু করতে হয়, শুরু করলে শেষ হবেই। অতএব আপনি আপনার যেহেতু আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে এসেছি, আপনিও এসেছেন, আমিও এসেছি, আসুন না এখন থেকে কাজটা শুরু করে দিই। ভাই আমরা যে কাজটাই করি সেই কাজটা করার মতো করে শুরু করে দিই, শুরু করতে পারলে কিন্তু শেষ করা যাবেই, তাহলেই কিন্তু সফলতা আমাদের হাতে এসে ধরা দেবে অনায়াসেই।